আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সকালের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। রাতভর ট্রেনের শিডিউল বিপর্যয়ে পরিবার পরিজন নিয়ে কমলাপুর স্টেশনে বিড়ম্বনার শিকার হয়েছেন যাত্রীরা। একই অবস্থায় ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদেরও সন্ধ্যার ট্রেন পৌঁছেছে গভীর রাতে, তবে স্বস্তিতে ঢাকা ফিরেছেন লঞ্চ যাত্রীরা। ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদের ফিরে মুখর রেল স্টেশন, সদরঘাট ও বাস টার্মিনালগুলো। মোহাম্মদ সাইমকে সাথে নিয়ে ঢাকা ফেরা মানুষের খবর জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। রাত 11:30টায় ছেড়ে যাবে ট্রেন, তাই তো পরিবার পরিজন নিয়ে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের এই অপেক্ষা। কিন্তু রাত 11টায় মুঠোফোনে আসা SMS জানাচ্ছে ট্রেন ছাড়ার সম্ভাব্য সময় রাত 1:45। এতে বিরক্ত সব যাত্রী। টিকিট দিছে 11:30, এখন বলছে 1:30 বাজে গাড়ি আসবে। টিকিট যখন কাটি সেখন সময় দিছে 11:30, আর মেসেজ পাচ্ছি 11টার সময় মেসেজ আসছে যে আপনার 1:45 গাড়ি। একই অবস্থা ঢাকায় ফেরা যাত্রীদেরও। রাত 8টায় কমলাপুর পৌঁছানোর কথা থাকলেও ট্রেন এসেছে রাত 1টারও পরে। ট্রেন আসার কথায় আপনার 10টায়, 10:30টায় আসে প্রায় 1টা। তো কোনো মতে যা পাইছি একটা টিকিট, সপরিবারে আসতে পারিনি, আমি একাই আসছি এই জন্য। তবে পূর্ব আকাশে সূর্যের দেখা মিলতেই আধারে আলোর ঝলকানি দিয়ে সদরঘাট মুখরিত করে দৈত্যাকার সব লঞ্চগুলো। ভোর 4টা থেকে একে একে নোঙ্গর করতে শুরু করে বিভিন্ন রুটের লঞ্চ। ভোগান্তি ছাড়া স্বস্তির ঈদ যাত্রায় সন্তোষ জানান যাত্রীরা। আলহামদুলিল্লাহ ভালোই গেছে। গিয়েছিলাম বাসে, আসলাম লঞ্চে। বাস যাত্রা একটু ভাল লাগে না, এত একটা, তো লঞ্চেই ভাল লাগে। কোনো ধরনের ঝামেলা হয় না, গাড়ি একদম পুরো ক্লিয়ার, রোডঘাট কোনো জ্যাম না। লঞ্চে কোনো বাড়তি ভাড়া নেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ গেছিও ভালো মতো, আসছিও ভালো মতো। ভোগান্তি এড়াতে ঈদের ছুটিতে ঢাকায় থেকে যাওয়া মানুষগুলো ফিরছেন বাড়িতে। অন্যদিকে ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মমুখী মানুষেরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিবুর রহমান। শাকিব, ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন এবং ফিরতি ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা জানাবেন। সুজানা, আসলে ভিড় রয়েছে, কিন্তু প্রতি বছর ঈদের পর আসলে যে পরিমাণ ভিড় দেখা যায় সেই পরিমাণ ভিড় আসলে নেই। কিছুটা মানুষের চাপ কমই বলা যায়, কারণ যেহেতু ঈদের ছুটিগুলোকে ভেঙে ভেঙে দেয়া হয়েছে, অর্থাৎ গার্মেন্টসদের ছুটি দেয়া হয়েছে। যারা একদিন আগে গিয়েছে তারা একদিন পরে আসবে, এইভাবে শিডিউল করে ছুটি দেওয়ার কারণে কিন্তু ওই রকম চাপ আসলে কমলাপুরে দেখা যাচ্ছে না। তবে যাত্রীরা আসছেন, পাশাপাশি ঢাকা থেকেও কিন্তু অনেকে তাদের গন্তব্যে বাড়িতে যাচ্ছেন। যারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে যায়নি তারা বাড়িতে ফিরছেন। দুইটি ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে। সেই দুইটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের ফলে মানুষের কিছুটা ভোগান্তি হয়েছে। স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এই পুরো সপ্তাহ জুড়েই কিন্তু এই যে যাত্রীর চাপ, এটি থাকবে। তবে যাত্রীরা বলছেন যে আসলে তাদের ট্রেনটি যে সময় ফেরার কথা ছিল সেই সময় না ফেরায় তারা পথে ভোগান্তির শিকার হয়েছেন। 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। তাদের আরও ভোরবেলা ফেরার কথা ছিল। অনেকেই চিন্তা করেছিলেন সকালে ফিরেই অফিস করবেন, তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। সব মিলিয়ে বলা চলে একেবারেই স্বস্তিদায়ক বলা চলবে না। কিছুটা ভোগান্তি মাথায় নিয়ে মানুষ ঢাকায় ফিরছেন এবং তারা তাদের কর্মস্থলে যোগদান করছেন, পাশাপাশি ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই বাড়ি ফিরছেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ সূচনা। শাকিব, আপনাকে ধন্যবাদ। এদিকে ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। যাত্রাপথের মতো ফিরতি পথেও দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, মাইক্রোবাসে ঢাকায় ফিরছে মানুষ। যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজটের সৃষ্টি হয়নি। ফলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন অধিকাংশ যাত্রী। সড়কের এলেঙ্গা যমুনা সেতু পূর্ব পার, টাঙ্গাইল বাইপাস সহ বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। তবে তুলনামূলকভাবে ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে গতকাল বিকেল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। এতে মহাসড়কের কয়েকটি স্থানে যানবাহনের ধীর গতি তৈরি হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের দীর্ঘ ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি অফিস আদালত। সচিবালয় সহ ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রথম দিনে কুশল বিনিময়ে কর্মব্যস্ততা কম থাকবে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হয়েছেন তিনি আমাদের সাথে। বিল্লাল, ঈদের টানা ছুটি শেষে সচিবালয়ের উপস্থিতি কেমন দেখছেন? সুজানা, আসলে আপনাকে জানিয়ে রাখি যে পবিত্র ঈদুল আজহার টানা 7 দিন ছুটি শেষে কিন্তু বলা যায় যে আজকেই প্রথম কর্মদিবস। সেই কর্মদিবসটি আমরা সকালেই সচিবালয় চিত্রটি যদি প্রশাসনের সবচেয়ে বড় প্রাণকেন্দ্র সচিবালয় চিত্র যে আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কিন্তু তাদের নির্দিষ্ট যে কর্মস্থলে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9:12 ওনার যেই সচিবালয়ের ওনার যে নির্ধারিত যে কর্মস্থল রয়েছে সেখানে কিন্তু তিনি অফিস শুরু করেছেন। আজকে তার বেশ কিছু কর্মসূচিও কিন্তু রয়েছে। এছাড়া অন্যান্য যে সকল দপ্তরের বিভিন্ন মন্ত্রণালয়ের যারা মন্ত্রী রয়েছেন তারাও কিন্তু মোটামুটি সবাই কিন্তু এসেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে 7 দিন ছুটি শেষে তারা কিন্তু গ্রামে দলীয় যে বিভিন্ন কর্মসূচি থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে বিভিন্ন কর্মসূচি শেষ করে কিন্তু সুস্থভাবে অনেকে ঢাকায় ফিরেছেন। পরিবারের সাথে ঈদ আনন্দ করে কিন্তু তাদের যে আবার কর্মব্যস্ততা সেটি কিন্তু সচিবালয়ে শুরু হয়েছে। আর পাশাপাশি যদি আজকে সচিবালয়ের যে প্রধানমন্ত্রী কর্মসূচিরও যদি আপনাকে আসলে জানিয়ে রাখি যে অফিস শুরু যে ছুটির পর তার প্রথম দিনে কিন্তু বলা যায় খুলনা সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে একটি মতবিনিময় সভা রয়েছে। পাশাপাশি যে আরও কয়েকটি মন্ত্রণালয়ের সাথে ওনার কিন্তু একটি সৌজন্য ও সাক্ষাৎ রয়েছে। কারণ আমরা যেটি জানতে পেরেছি যে এই যে 7 দিনের যে কাজের যে একটা স্থবিরতা সেটি আবার কীভাবে পুনরায় ফিরিয়ে আনা যায় সেটি কিন্তু তৎপরতা আসলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া হচ্ছে। তো বলা যায় যে সচিবালয়ের কর্মব্যস্ততা কিন্তু পুরোদমে কিন্তু শুরু হয়েছে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ সূচনা। আপনাকে ধন্যবাদ। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নৈরাজ্য। বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের এই খাতটি লাভজনক হওয়ায় নিয়ন্ত্রিত হচ্ছে রাজনৈতিকভাবে। সরাসরি সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে না থাকায় বিভিন্ন প্রভাবশালী ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে পরিচালিত হয় এই বাণিজ্য। গৃহস্থালী বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে সিটি কর্পোরেশন নির্ধারিত মাসিক ফি সর্বোচ্চ 100 টাকা। ঢাকা উত্তর সিটির 54টি ওয়ার্ডের প্রতি ফ্ল্যাট থেকে 150 থেকে 300 টাকা পর্যন্ত বিল আদায় করা হলেও সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনায় রয়ে গেছে অব্যবস্থাপনা। হাসান মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। নিয়মিত বর্জ্য অপসারণ না হয় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ঢাকার অলিগলি ও প্রধান সড়ক। প্রতিদিনের বিপুল পরিমাণ বর্জ্য, অপর্যাপ্ত অবকাঠামো ও সচেতনতার অভাবে এই সংকট তীব্র হচ্ছে। সিটি কর্পোরেশনের তথ্য বলছে ঢাকা উত্তরে হোল্ডিং রয়েছে 3,42,688টি। প্রতি হোল্ডিং থেকে ময়লা বিল গড়ে 150 টাকা নেওয়া হলে মাসে ময়লা বাণিজ্য থেকে আয় কমপক্ষে 5,14,00,000 টাকা। সিটি কর্পোরেশন এলাকায় সাধারণত একটি হোল্ডিংয়ে 6টি ফ্ল্যাট থাকে। ঢাকা উত্তরে ফ্ল্যাট আছে 20,56,128টি। প্রতি ফ্ল্যাটের জন্য গড়ে 150 টাকা করে নেওয়া হলে ময়লা বাণিজ্য থেকে মাসে আয় কমপক্ষে 30,84,00,000 টাকা। বছর গড়ালে সেই হিসাব গিয়ে দাঁড়ায় অন্তত 370 কোটি টাকা। বাসাবাড়ি থেকে 150 থেকে 300 টাকা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, দোকান থেকে 500 থেকে 1,500 টাকা পর্যন্ত আদায় করা হয়। নগরবাসীর অভিযোগ, অনেক এলাকা থেকে নিয়মিত নেওয়া হয় না বর্জ্য। আমাদের প্রতি ফ্ল্যাট থেকে 300 টাকা করে তোলে, যত টাকা ওঠে ফ্ল্যাট থেকে এটা নির্ধারণ করে আমরা দিয়ে দিই আর কি। এরা ঠিক মতন ময়লা নেবে না, আবার এদের টাকা ঠিক মতন আসে, তারা মাসের 1 তারিখ হইলে এই দরজায় টোকা দেয়, ময়লার বিল দেন। যে সিন্ডিকেটটা আছে এটা আমার মনে হয় কোনো সরকারি কাভার করতে পারবে না। কারণ হলো কি, যে দল যখন ক্ষমতা আসে প্রত্যেক এরিয়াতে ওরাই নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, টেন্ডার না থাকায় মালিক সমিতি ও বিভিন্ন এলাকার সামাজিক সংস্থাগুলো এই কাজ করে আসছে। দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনো কোনো টেন্ডার দেইনি। এটা গত গভর্নমেন্ট আসার পর থেকে বিভিন্ন মালিক সমিতি বা এলাকার যারা সামাজিক সংস্থাগুলো আছে তারা এগুলি করে। আমরা টেন্ডার প্রক্রিয়া যাচ্ছি। সিটি কর্পোরেশনের ধার্যকৃত মূল্য নির্ধারণ করা থাকবে, তার বাইরেও যদি কেউ বাড়তি কোনো অর্থ আদায় করে সেটা সিটি কর্পোরেশন ব্যবস্থা নেবে।
ডিএনসিসি প্রশাসক বলেন, বাসাবাড়ির ময়লা সংগ্রহের বিষয়ে একটি পক্ষ রিট করেছে। আলোচনা করে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চলছে। পরে ময়লা সংগ্রহের কাজটি কাঠামোর মধ্যে নিয়ে আসলে বিশৃঙ্খলা কমে আসবে। আইনি প্রক্রিয়া শেষ হলে আমরা বৈধভাবে এটাকে আবার নতুন করে রিশিডিউল করে একটা টেন্ডারের ব্যবস্থা করব। হাসান মাহমুদ, RTV, ঢাকা। গাজীপুরে টঙ্গীর অস্থায়ী কোরবানির পশুর হাটের কার্যক্রম শেষ হলেও এখনও অপসারণ হয়নি বর্জ্য। ইজারা শেষ হওয়ার পরও পড়ে আছে পশুর গোবর, খড়, বাঁশ ও পচা আবর্জনা। যত্রতত্র স্তূপ আকারে পড়ে থাকা বর্জ্যে সৃষ্ট দুর্গন্ধ আর পরিবেশ দূষণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। টঙ্গী থেকে নাইমুল হাসানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দেশব্যাপী শেষ হয়েছে ঈদ আনন্দ। কোরবানির পশুর হাটের কার্যক্রম শেষ হয়েছে আরও আগে। তবে গাজীপুরের টঙ্গীর অস্থায়ী পশুর হাটের বর্জ্য এখনও অপসারণ করতে পারেনি সিটি কর্পোরেশন। হাট ইজারা দেওয়ার সময় 12 ঘন্টার মধ্যে বর্জ্য ও বাঁশ অপসারণের আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখাতে পারেনি সিটি কর্পোরেশন। বর্তমানে পশুর হাটের বর্জ্য গলে চারিদিকে ড্রেন বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই জমছে পানি, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, বাড়ছে মশা ও পানিবাহিত রোগের ঝুঁকি। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় ক্ষোভ জানান স্থানীয় বাসিন্দারা। সিটি কর্পোরেশনের একটা ব্যর্থতা, কারণ এই হাটার এই রাস্তাটা একবারে ময়লা আবর্জনাতে দেখেন, আপনারাই দেখেন ময়লা আবর্জনা একবারে ভরে আছে। তাদের শ্রমিক কর্মচারী সবই আছে এবং মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় মানুষের টাকা দিয়ে এবার জলদুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। তো ময়লা এখন যে বৃষ্টি আসলে এই গাড়ি এই মনে করেন যে বৃষ্টির যে পানিটা এই পানিটা যে নিচে নামবো এই কোনো সুযোগ নাই। সময় মতো বর্জ্য অপসারণ করতে না পারার জন্য হাট ইজারাদারদের উপর দায় দিয়ে পার পাওয়ার চেষ্টা সিটি কর্পোরেশনের। না করতে হাট কন্টিনিউয়াস ক্লোজ একটা কাজ চলতেছে। আচ্ছা দেখছি, ঠিক আছে। এটা ওই যে আপনি একটু সম্পত্তি কর্মকর্তা জানান, আমিও জানাচ্ছি প্রধান সম্পত্তি কর্মকর্তা। সঠিক তদারকির মাধ্যমে দ্রুত বর্জ্য অপসারণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। দর্শক, গাজীপুর টঙ্গীর বর্জ্য অপসারণ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান। নাইম, বর্জ্য অপসারণের বর্তমান পরিস্থিতি কি এবং স্থানীয়রা কি বলছেন? চলছে, অর্থাৎ ঈদ পেরিয়ে গেছে পঞ্চম দিন। নিয়ম অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক ছিলেন তিনি কিন্তু একটি সময় বেঁধে দিয়েছিলেন, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে টঙ্গীর অস্থায়ী যে পশুর হাটটি রয়েছে সেই 1.5 কিলোমিটার পশুর হাটের যে বর্জ্য সেটি অপসারণ করবার কথা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু সিটি কর্পোরেশন সেই পশুর বর্জ্য অপসারণ করতে পারেনি। সেই সঙ্গে এখানকার বাস এবং হচ্ছে অন্যান্য যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো কিন্তু সরানো হয়নি। ফলে এই যে 1.5 কিলোমিটার, এটি মূলত একটি শাখা সড়কের মধ্যে এই হাটটি ইজারা দেওয়া হয়েছিল। সেই হাট ইজারা দেওয়ার পর পঞ্চম দিন পেরিয়ে গেলেও কিন্তু সিটি কর্পোরেশনের কোনো পরিচ্ছন্নতা কর্মীকে এখানে দেখা যায়নি। আমি সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের যিনি নির্বাহী কর্মকর্তা আছেন জহিরুল ইসলাম, আমি তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আসলে অনেকটাই এই দায়িত্বটি এড়িয়ে গেছেন। তিনি বলেছেন এটি সম্পত্তি কর্মকর্তা যিনি আছেন সিটি কর্পোরেশনে তিনি দেখবেন, কিন্তু আসলে 5 দিন পেরিয়ে গেলেও এখানে কাউকেই আসতে দেখা যায়নি সিটি কর্পোরেশনের। এবং সেই সঙ্গে এখানকার যে যারা বাসিন্দা রয়েছেন সেই বাসিন্দারা কিন্তু অভিযোগ করছেন, তারা আসলে অনেকটা নিরুপায় বলছেন, কারণ হচ্ছে এই সড়কটি এই বর্জ্যের কারণে কিন্তু কিছুটা সরু হয়ে গেছে। সেই সঙ্গে তপ্ত রোদ এবং হচ্ছে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে কিন্তু এখানে যে ময়নালাগুলো আছে সেগুলো বর্জ্যগুলো গলে গিয়ে সেখানে কিন্তু নর্দমার যে পানি সেটি পানি প্রবাহ কিন্তু ব্যর্থ হচ্ছে। আর তাছাড়া হচ্ছে সিটি কর্পোরেশনকে বারবার এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা কিন্তু জানিয়েছে, কিন্তু তবুও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনো অর্থাৎ আজ এতটুকু সময় পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ধন্যবাদ আপনাকে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। অভিযোগ গঠনের পাশাপাশি এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কিনা সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবেন আদালত। এর আগে 24 মে বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এদিন রাখেন। একই দিন বিকেল 4টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান বলেন, সোহেল রান্নার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্নার বিরুদ্ধে ধর্ষণের পর মৃত্যুর সহায়তার অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলায় 18 জনকে সাক্ষী করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। নতুন অর্থ বছরের শুরু থেকেই বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল কার্যকর করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চূড়ান্ত গেজেট প্রকাশ ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কিছু সময় লাগলেও নতুন অর্থ বছরের প্রথম দিন থেকেই বেতন বৃদ্ধির সুবিধা কার্যকরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন পে স্কেলের আওতায় প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন। এছাড়া এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিষয়েও ইতিবাচক আলোচনা চলছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে জটিলতা যেন থামছেই না। শেষ মুহূর্তে খসড়া চুক্তিতে বেশ কিছু পরিবর্তন এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন চাইছে পারমাণবিক ইস্যুতে আরও কঠোর শর্ত। তবে তেহরানের দাবি, তাদের অধিকার নিশ্চিত না হলে কোনো চুক্তি হবে না। ফলে অচলাবস্থার অবসান না হওয়ায় সমঝোতা প্রক্রিয়ার সমাধান সহজেই হচ্ছে না। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। যুদ্ধ অবসানের লক্ষ্যে তৈরি খসড়া চুক্তিটি প্রায় চূড়ান্ত বলেই ধরে নেওয়া হয়েছিল, কিন্তু হোয়াইট হাউসের দীর্ঘ বৈঠকের পর দৃশ্যপট বদলে যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির কয়েকটি শর্ত পরিবর্তনের নির্দেশ দেন। নতুন এই প্রস্তাব পুনর্বিবেচনার জন্য আবারও তেহরানের কাছে পাঠানো হয়েছে। নতুন শর্তে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে আরও কঠোর ভাষা ব্যবহারের উপর জোর দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, পুরো চুক্তির বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়। তবে ইরান এই শর্তগুলো নিয়ে দ্বিমত পোষণ করেছে, পাশাপাশি দিয়েছে পাল্টা দাবি। দেশটির রাষ্ট্রীয় টিভির খবর, চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে আটকে থাকা $1200 কোটি ফেরত চায় তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার পক্ষে অনড় অবস্থানে তারা। তবে মার্কিন প্রশাসন অর্থের লেনদেনের এই দাবিকে সরাসরি নাকচ করেছে। এদিকে যুদ্ধ ও অর্থনৈতিক অবরোধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। মার্কিন বাজারে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র তাদের জরুরি তহবিল থেকে বিপুল পরিমাণ তেল ছাড় করলেও বাজার এখনও স্বাভাবিক হয়নি। সব মিলিয়ে দুই পক্ষের তীব্র দর কষাকষিতে চুক্তি প্রক্রিয়া এখনও অনিশ্চিত। সামরিক সংঘাত এড়াতে মিত্র দেশগুলো আলোচনার তাগিদ দিলেও শেষ পর্যন্ত স্থায়ী কোনো সমঝোতা আসবে কিনা তা নিয়েই এখন বড় প্রশ্ন। আজহার স্বপ্নিল, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।